নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কোচবিহার রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন মাধ্যমিকে রাজ্যে প্রথম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডায়মন্ড হারবারে নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন মাধ্যমিকে রাজ্যে প্রথম। মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নাম্বার 693। বড় হয়ে সে ডাক্তার হতে চায়। বাবার নাম সুশান্ত সেন, মায়ের নাম মৌসুমী সেন। বাবা পেশায় ঠিকাদার, মা গৃহবধূ। দিনে 10 ঘন্টা পড়াশোনা করতেন। প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার পর বলতেন বারবার, তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে। তবে একটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। আপাতত যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গেছিলাম। তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে দেখে যাই হোক এখন একটা বেশ আত্মপ্রত্যয় অবশ্যই। তবে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল। তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়। এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবো এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরো পথ চলা বাকি। তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে, এরকম একটা আশা তোমার ছিল? প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি। গান একসময় শিখেছিলাম, ড্রয়িং শিখেছি, তাছাড়া গল্প লেখা, কবিতা ইত্যাদি সব আর কি, যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা, সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত। যদিও ক্লাস 10-এর পড়ার চাপে সবকিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি, তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছে আছে। কেমন লাগছে রেজাল্ট শুনে? খুবই ভালো লাগছে। এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে। তোমার বাবা কি করছেন এখন? বাবা বিজনেস, অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট, আর তাছাড়া কন্ট্রাক্টর। স্কুলের ভূমিকা কি বলবে পড়াশোনা? হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার, যে করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি, এবং এই কথা একেবারেই কারো অগোচরে, মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ, সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই। এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়। অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে। আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে? যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং সেই জ্ঞান পিপাসাটা, তৃষাটাকে বাড়াতে হবে। এটাই আমার উদ্দেশ্য। সারাদিনে কিভাবে পড়াশোনা করতে? ব্রেক লার্নিং মেথড। আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে
পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল। সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়, কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলে? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম 10টা কিছু করবো ভাবছিলাম। আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে? আর বই থেকে পড়া, রিভাইজ করা যতটা পারো, কেননা 11-12 সিলেবাসের তুলনায় ক্লাস 10 সিলেবাস অনেকটাই আয়তনে ছিল, কিন্তু তাই বলে কোনো কিছুকে উপেক্ষা করা ঠিক নয়। সেটাকে বারবার করে অভ্যাস করা, পুনরভ্যাস করা, এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নিতে হবে। এটাই স্কুলের শিক্ষকদের ভূমিকা কেমন দেখছো, কি বলবে? হ্যাঁ, অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন। গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলছে, শিক্ষকের কাছে তো আমি একাকী ছাত্র নয়, তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে। এক্সপেক্ট তো অবশ্যই করেছিলাম, তবে 1 থেকে 10-এর মধ্যে আমরা জানি ও থাকে, দুটো সাথে গেছি এবং ওর সব স্কুলের টিচাররা, সবাই ওর প্রতি একটা আশা ছিল যে ও একটা রেজাল্ট করবে। সেটা তো ভাবতে পারি না যে প্রথম হবে বা সেকেন্ড হবে, থার্ড হবে, কিন্তু আমরা জানি যে 1 থেকে 10-এর মধ্যে থাকবে। ছেলেদের আইডিয়াল থাকে বাবা, সেই বিষয়টাকে কিভাবে দেখছো? ও পরীক্ষা দিয়ে সবসময় বলতো যে আমি এই নাম্বারটা পাবো। ওর এক্সপেকশন ছিল 694, সেখানে 693 পেয়েছে। বলছি যে ছেলেকে পড়াশোনা কিরকম করতে পারে? ও ধরুন আপনার ডে ওয়াইজ যদি ধরুন তাহলে আপনি 10 ঘন্টা পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসতেন? পড়াশোনার পাশাপাশি অনুসরণ করতে ভালোবাসত, আবৃত্তি, তারপর হচ্ছে আপনার কুইজ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অযোগ। কি নাম আপনার? সুশান্ত সেন, কি করেন পেশায়? ঠিকাদারি, ইন্টেরিয়র ডিজাইন। আসিফ কামাল 687, মাথাভাঙা হাই স্কুল, বাড়ি মাথাভাঙা, ময়নাতলী মোড়। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বা আমার অনেকদিনের ইচ্ছে ছিল মাধ্যমিকে মেধা তালিকায় আমার নাম লেখার, বা আমার ইচ্ছে পূর্ণ হয়েছে, খুব ভালো লাগছে। মানে আশা করেছিলে? হ্যাঁ, একটা আশা ছিল। আমি আশা করছিলাম 90 আশপাশি নম্বর থাকবে, আর সেরকমই নম্বর 70-80। ভালো লাগছে। এই যে ফল হলো, সে টিভি থেকেই তো জানতে পারবে? হ্যাঁ, সকাল থেকে কি টিভি শুনে বসেছিল? হ্যাঁ, 9টার সময় টিভি খুলে বসেছিলাম। মানে যখন তোমার নামটা বললো তখন তোমার কেমন লাগলো অনুভূতিটা? হ্যাঁ, একটা আশা তো ছিল আগে থেকে, আর যখন বললো তখন হঠাৎ করে উচ্ছ্বাস বেড়ে গেছিল। কি নাম তোমার? আসিফ কামাল। আচ্ছা, এই যে তুমি যে পড়াশুনো করেছো, মানে কিভাবে রুটিন মেনে পড়েছো, কত ঘন্টা পড়েছো, এই বিষয়টা যদি একটু বলতে হবে। সেরকম কোনো রুটিন ছিল না। এখন পড়াশোনা করার সময় যখন যে সাবজেক্ট মনে হতো পড়ার প্রয়োজন, বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট পড়তে হতো, তো যখন যেটা পড়া থাকতো সেটা পড়তাম। নর্মালি সেরকম কোনো রুটিন ছিল না, মোটামুটি 6 ঘন্টার মতো পড়তাম। আর টেস্টের পরে তো স্কুল বন্ধ ছিল, তো এ সময় আর একটু বেশি। ইসিসিএন খবর, দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডায়মন্ড হারবারে নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের শামসি কলেজ মাঠে মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। মালদায় কোনোদিন লোকসভা ভোটে তৃণমূল জেতেনি, এবারে জেতান আহ্বান অভিষেকের। তৃণমূলের প্রতিষ্ঠা হওয়ার পর আমরা কখনো মালদা লোকসভার 2টি আসনের একটিও পাইনি। 2021 সালের বিধানসভার ফল যাতে পুনরাবৃত্তি হয় ব্যবধান পারে। খগেন মুর্মু আগে ছিল সিপিএম এ, এখন জামা খুলে বিজেপিতে এসেছেন। তিনি 5 বছরে কি কাজ করেছেন? তিনি কি কাজ করেছেন যদি প্রমাণ করতে পারেন 5 পয়সার কাজ করেছেন, আমি আর কোনোদিন তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। 2021 বিধানসভায় আপনারা আমাদের 8টা আসনে জিতিয়েছেন। কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বাংলায় ইন্ডিয়া জোট হতে দেয়নি, তিনি বিজেপির বড় দালাল। তৃণমূলকে ভোট দেওয়া থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দেওয়া। অধীর রঞ্জন চৌধুরী বক্তব্যের রেকর্ড মঞ্চ থেকে তুলে ধরেন অভিষেক। বিজেপির হাত শক্ত করা ছাড়া কংগ্রেসের আর কোনো কাজ নেই। প্রদেশ কংগ্রেস বিজেপির বি টিম। সারদার নাম থাকা সত্ত্বেও অধীর চৌধুরীকে কখনো এজেন্সি ডাকেনি।
100 দিনের কাজের টাকা আদায়ে আমরা দিল্লির বুকে আন্দোলন করছি, সেখান থেকে আমাদের টেনে বের করে দিয়েছে। একদিনও অধীর রঞ্জন চৌধুরী কিংবা মোহাম্মদ সেলিমরা আমাদের পাশে এসে দাঁড়ায়নি। মানুষের মধ্যে বিভাজন তৈরি করার কাজ বিজেপির। আমার বিরুদ্ধে কিভাবে এজেন্সি লাগিয়ে রেখে দিয়েছে বিজেপির বি টিম হয়ে বাংলায় কাজ করছে কংগ্রেস এবং সিপিএম। সভাস্থলে মানুষ আসা শুরু করেছে। 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে, মাথায় রোদ উপেক্ষা করে, বার বেলায় দুপুর 1টার সময় 2টোর সময় যারা জনসভায় আসে তারা শুধু তৃণমূলের প্রার্থীকে সমর্থন জানাতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 7 তারিখ তাপমাত্রা যদি আরো 7 ডিগ্রিও বাড়ে তাও কষ্ট করে ভোটটা জোড়া ফুলে দিয়ে মালদা থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সাংসদকে জিতিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। আমি মালদাবাসী, মালতীপুরবাসী যারা আজকে সভায় উপস্থিত হয়েছে, যারা আমাদের কথা শুনছেন, গণমাধ্যমে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় শুনছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনাদের সকলকে, যারা আমাদের কথা শুনছেন, আপনাদের সকলকে বলবো 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পরে আমরা কখনো মালদায় কোনো আসনে লোকসভায় এখনো পর্যন্ত জয়লাভ করিনি। সেই প্রথা ভেঙে 2021 সালে আপনারা এই লোকসভার অধীনে যে 7টা আসন রয়েছে, 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আর দক্ষিণ মালদায় 4টে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনারা 12টার মধ্যে 8টা আসনে আমাদের প্রার্থীকে জিতিয়ে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করতে যে জেলাগুলি অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মালদার ভূমিকা অনস্বীকার্য। আমি আপনাদের নত মস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। 2021 সালে যে ফল হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে 2024-এ হয়, ব্যবধান যাতে আরো বাড়ে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর 2019-এ মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে, কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল। আমাদের প্রার্থী 2019 সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসুম নূর, 4,25,000 ভোট পেয়েছিল। আরেকদিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য 3.5 লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে প্রায় 80,000 ভোটে বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল। খগেন মুর্মু আগে ছিল সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 5 বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ। বলুন, এই মালদার জন্য, মালদার উত্তরের জন্য, রতুয়ার জন্য, মালতীপুরের জন্য, বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ
নর্থমেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতি বিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বৈষ্ণবনগরের আকন্দবেড়িয়া শাহবাজপুর এলাকায় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বাইক র্যালির মাধ্যমে রোড শো করেন তিনি সন্দেশখালীকে পথ দেখিয়েছেন এবং সন্দেশখালীর যে মায়েরা দিনের পর দিন যাদের উপর অত্যাচার চলতো, সেই অত্যাচারের জন্য বিচার চেয়ে তিনি কিন্তু জনগণের দ্বারস্থ হয়েছেন এবং আজকে তার কণ্ঠ রোধ করবার উদ্দেশ্য আমি বলবো তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে রেখা পাত্রর যে জনপ্রিয়তা এবং তার যেভাবে তিনি আন্দোলনকে রূপ দিয়েছেন এবং সেই আন্দোলনকে তিনি সফল করেছেন এবং শেখ শাহজাহানের মতন কালপ্রিটকে, দুর্বৃত্তকে তিনি কিন্তু তার আন্দোলনের ফলেই তিনি কিন্তু এখন জেলে রয়েছেন। তো নিশ্চিতভাবে বোঝাই যায় সেই নারীদের কণ্ঠস্বর, আন্দোলনের কণ্ঠস্বর, আন্দোলনের মুখ, তাকে দাবিয়ে রাখবার জন্য, তাকে দমিয়ে দেবার জন্য তৃণমূল কংগ্রেস এইসব অপচেষ্টা করছে। তাপস রায় এবং কুণাল ঘোষ একটি রক্তদান শিবিরে গেছিলেন, সেখানে কুণাল ঘোষ তাপস রায়ের কিছু প্রশংসা করে। কিছুক্ষণ পরেই যা খবর রয়েছে কুণাল ঘোষকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, আমি বলবো যে এটা তৃণমূল কংগ্রেসের একেবারেই একান্ত দলীয় বিষয়। তারা কাকে সরালো, কাকে রাখলো, কাকে আপন করলো, কাকে পর করলো, এই বিষয়ে আমার বলবার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবে একটা বিষয় আমি বলতে চাই যে কুণাল ঘোষ বা এই ধরনের যারা লোক তৃণমূল কংগ্রেসের রয়েছে, এরা কোনো দলের জন্যই ভালো নয়। এরা যেখানেই যাবে সেখানেই কিন্তু পরিবেশ দূষিত করবে। আমরা এর আগেও দেখেছি এবং নিশ্চিতভাবে এই সমস্ত মানুষগুলোর থেকে প্রত্যেকটা দলকে সাবধান হওয়া উচিত। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।